আজ আফ্রিকার জঙ্গল সাফারির দ্বিতীয় দিন। তানজানিয়ার গোরোঙ্গোরো আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছি। মৃত আগ্নেয়গিরি, বহু বছর আগে এর চূড়া ভেঙে এরকম রূপ হয়েছে। লক্ষ লক্ষ বছর ধরে এর মধ্যে একটা ইকোসিস্টেম চলছে। অজস্র পশু পাখি এখানে জন্মায়, এখানেই জীবনচক্র চলে, তারপর এখানেই মারা যায়। আগ্নেয়গিরির বাইরে সচরাচর কেউ আসে না। এমনকি এর মধ্যে মাসাইরাও বসবাস করেন। ছোট্ট সব কুঁড়েঘর, অল্প অল্প জায়গা নিয়ে থাকেন। পশুপালন প্রধান জীবিকা। তবে এখন এদের সংখ্যা খুবই কম। মাসাইদের এখান থেকে ধাপে ধাপে অন্য জায়গায় পাঠানো হচ্ছে। কিছুটা যাওয়ার পর চেকপোস্টের কাছে একটা ভিউ পয়েন্টে এলাম। এরপর আগ্নেয়গিরির ভিতরে নামা শুরু করলাম। আগ্নেয়গিরির 5টি মুখ আছে। ভিতরে একাধিক নদী, ঝর্ণা আর লেক দেখা যায়। আগ্নেয়গিরির কোনো প্রভাবে এই লেকের জল লবণাক্ত। অপূর্ব দৃশ্যপট। এখানকার প্রতিটি মুহূর্তই সুন্দর। কিছুটা এগোনোর পর দেখলাম আগ্নেয়গিরির মধ্যেও জ্যাম লেগে গেছে। গাড়ি খুব আস্তে আস্তে এগোচ্ছে। একটু যাওয়ার পর জ্যামের কারণ বোঝা গেল। একটা সিংহ তার ছানাকে নিয়ে গিয়ে চলেছে। আমি জঙ্গল সাফারির প্যাকেজ নিয়েছিলাম তানজানিয়ার এই এজেন্সি থেকে। 2 দিনের জন্য $391। আরও বেশি দিনের সাফারিও করা যায়, তাহলে একাধিক জঙ্গলে ঘোরার অভিজ্ঞতা হবে। আমি প্রথম দিন গিয়েছিলাম তারাঙ্গিরি ন্যাশনাল পার্কে। তবে এই গোরোঙ্গোরো ক্রেটারের সৌন্দর্য আর বৈচিত্র্য বাকি জায়গার থেকে আলাদা। আবদ্ধ জায়গা হওয়ায় সহজেই প্রায় সব ধরনের সাইটিং সম্ভব হয়। এরপর অনেকগুলো সিংহকে একসঙ্গে দেখতে পেলাম। শুয়ে বসে সময় কাটাচ্ছে। কিছুটা দূরে কয়েকটা সিংহ শিকারের মাংস খাচ্ছে। অনেকটাই খাওয়া হয়ে গেছে। এরা সাধারণত সকালে বা বিকেলে শিকার করে, তাও খিদে পেলে। বাকি সময় অখণ্ড অবসর। হরিণের দল তা বুঝেও গেছে, তাই নিশ্চিন্তে সামনে দিয়েই ঘুরে বেড়াচ্ছে। অবশ্য পালিয়েই বা যাবে কোথায়? গতকাল যিনি গাইড কাম ড্রাইভার ছিলেন তিনি খুব ভালো ছিলেন। আজ যিনি আছেন তিনি অতটা ভালো নয়। সবসময় তাড়ায় আছেন, এমনকি গাড়ির ইঞ্জিন বন্ধ করতেও চাইছেন না, যার প্রভাব ফটোগ্রাফিতে পড়েছে। পর্যটকরা সবাই খুব ভালো। ইনি ব্রাজিল থেকে একা ঘুরতে এসেছেন। আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। জেব্রা আর ওয়াইল্ড বিস্ট বন্ধু প্রাণী বলা যায়। মাইগ্রেশনে এরা একসঙ্গেই থাকে। জেব্রার দৃষ্টিশক্তি খুব প্রখর হয়, আর ওয়াইল্ড বিস্টের ঘ্রাণ শক্তি আর শ্রবণ শক্তি। এইভাবে এরা একে অপরের পরিপূরক হয়ে থাকে। দুই প্রাণী তৃণভোজী। মুখের গঠনের কারণে জেব্রা লম্বা ঘাসের উপরের অংশ খায়, আর ওয়াইল্ড বিস্ট ওই একই ঘাসের নিচের অংশ খায়।
এত সব কিছুর মাঝে একটা শেয়াল বসে আছে। উদ্দেশ্য নিশ্চয়ই কিছু একটা আছে। কিছুটা দূরে দেখলাম একটা হায়না ওঁত পেতে রয়েছে। শিকার করবে ভেবে আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু কিছু হলো না। হয়তো একা আছে বলেই হায়নাটা শিকার করলো না। দুপুরে খাওয়ার জন্য এই জায়গায় এলাম। লেকের ধারে বড় বড় সবুজ ঘাসের মধ্যে সুন্দর একটা জায়গা। এই লেকে অনেক হিপোপটেমাস গা ডুবিয়ে বসে আছে, একটাও জল থেকে বেরোলো না। তানজানিয়া এখন শীতকাল হলেও দুপুরবেলায় ভালোই গরম থাকে। আফ্রিকান বাফেলো। স্থানীয় লোকেরা আফ্রিকান বাফেলোকে সব থেকে বেশি ভয় পান। যে হরিণগুলোর শিং আছে সেগুলো পুরুষ হরিণ। অস্ট্রিচ সব থেকে বড় পাখি, ঘন্টায় 70 কিলোমিটার গতিবেগে দৌড়াতে পারে। আগ্নেয়গিরি থেকে ওপরে ওঠার সময় হঠাৎ হাতির দেখা পেলাম। গরমে কাহিল একটা হাতি। এরপর আরুসার হোটেলে ফিরে যাই। সাফারি থেকে ফিরে একই দিনে রাত্রের বাসে দার এস সালাম ফিরে যাওয়া যেত, কিন্তু এইরকম ভিউ দেখব বলে আমি পরের দিন বাসে উঠি। বিএম কোচের ভিভিআইপি বাস, খুব আরামদায়ক। কমপ্লিমেন্টারি একাধিক স্ন্যাক্স আর পানীয় দিয়েছেন। সবাইকে নতুন হেডফোনও দিয়ে গেলেন। 87,000 তানজানিয়ান সিলিং ভাড়া, যা ভারতীয় টাকায় প্রায় 2800 টাকা। টয়লেট দেখলাম ফ্লাইটের মতোই আর ততটাই পরিচ্ছন্ন। 1/2 সিট, আমি বাঁ দিকের সিঙ্গেল সিট নিয়েছিলাম। স্ক্রিন অন করে দেখলাম হিন্দি ফিল্মও কয়েকটা আছে, হিন্দিতেই অডিও আর সাবটাইটেল ইংলিশ আর চীনের ম্যান্ডারিন ভাষায়। তবে আমি তানজানিয়ার নিজস্ব গান আর বাইরের দৃশ্য দেখতে দেখতেই যাচ্ছিলাম। মাঝে লাঞ্চ করার জন্য বাস থামল। লাঞ্চের খরচ ভাড়ার সঙ্গেই যুক্ত ছিল। আরুসা থেকে 10 ঘন্টা পরে দার এস সালাম পৌঁছে যাই। পরবর্তী পর্বে জাঞ্জিবারের গল্প হবে।